পছন্দের জায়গা থেকে তাড়িয়ে দিচ্ছ? এমনটা করো না, আমাকে এখানে থাকতে দাও। এ কি মহা মুশকিল! এটা তোমার পছন্দের জায়গা কি করে হয়? এটা আমার রাজকুমারের পছন্দের জায়গা। আর তাছাড়া পাখি, অনেকটা সময় ধরে তোমার এই বেয়াদবি আমি সহ্য করে যাচ্ছি। এখন যদি তুমি এখান থেকে উড়ে না যাও, তাহলে কিন্তু আমি তোমাকে আঘাত করতে বাধ্য হব। না না, দয়া করে আমাকে আঘাত করো না। তুমি যদি আমাকে আঘাত করো তাহলে তো আমি মরেই যাব। একই রে বেটা, চলতে চলতে তো বেশ খানিকটা রাত হয়ে গেল, তারপরও তো আমার হবু শ্বশুর বাড়ি খুঁজে পেলাম না। আর তাছাড়া পথের মধ্যে আছাড় খেয়ে আমার কোমর খানা একেবারে ভেঙে জোর হয়েছে। আমি যে একটু জোরে সোরে হাঁটবো সে উপায়ও তো আমার নেই। কি আর করবেন কর্তা বাবু, আমি তো বুঝতে পারিনি যে আপনার হবু শ্বশুর বাড়িতে যাওয়ার পথের রাস্তা এতটা খারাপ আর এতটা ভেতরে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আসলে আমারই সব দোষ। তোর মতো একটা রাত কানাকেই আমি আমার সঙ্গে রেখেছি। যাই হোক, এখন এত কথা বাড়াস না। তাড়াতাড়ি আমার শ্বশুর বাড়ি আমাকে যেতে হবে। আমার হবু বউ তো আমার জন্য ওদিকে সেজে গুজে বসে আছে। চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ কর্তা বাবু, চলুন। এরপর তারা বিয়ে বাড়িতে পৌঁছে যায়, কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে তারা বিয়ের কোনো আয়োজনই দেখতে পায় না। এদিকে ভোলা, এই বিয়ে বাড়িতে এলাম, কিন্তু এখানে তো বিয়ের কোনো আয়োজনই দেখতে পারছি না রে। মনে হচ্ছে এটা কোনো বিয়ে বাড়ি নয়। তাহলে কি আমরা ভুল কোনো বাড়িতে চলে আসলাম নাকি রে? না না কর্তা বাবু, আমরা ভুল কোনো বাড়িতে আসিনি। আপনার যখন বিয়ে ঠিক করতে এসেছিলাম তখন তো এই বাড়িতেই এসেছি, কিন্তু এই বাড়িতে বিয়ের কোনো আয়োজন দেখতে পাচ্ছি না কেন, এটা তো বুঝতে পারছি না। বিয়ে বাড়ি বিয়ের আয়োজন থাকবে না, এটা কি কখনো হয় নাকি? দেখ বলা, তুই আবার রাতে ভুলভাল কিছু দেখিস না তো। সত্যি করে ভালো করে খেয়াল করে দেখ, এটা আমার হবু শ্বশুর বাড়ি কিনা। না না কর্তা বাবু, আমার মোটেও ভুল হচ্ছে না, এটাই আপনার হবু শ্বশুর বাড়ি। দাঁড়ান দাঁড়ান, আমি এই বাড়ির লোককে ডাকছি। হ্যাঁ বলছি, কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু বাইরে বেরিয়ে আসুন। ওদিকে হঠাৎ করে অভাগীর মাথা থেকে সেই আলোক রশ্মিটা উধাও হয়ে যায়, আর সাথে সাথে অভাগী একেবারে স্বাভাবিক হয়ে যায়। এ কি, কি হয়েছিল কি আমার? আমার তো মনে হচ্ছিল আমার মাথার উপরে অনেক ভারী কিছু চাপিয়ে দেওয়া হয়েছিল, আর আমার বুকের উপর যেন বড় কোনো পাথরও চাপিয়ে দেওয়া হয়েছিল। আর তাই তো আমি কিছুতে কথাও বলতে পারছিলাম না, আর আমার মাথাটাও একেবারে নড়াতে পারছিলাম না। কিন্তু এমনটা কেন হচ্ছিল সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, এখন বেশ অনেকটাই ভালো লাগছে, হালকা লাগছে। কিন্তু আমি বাড়িতে কি করে এলাম? আমি তো ওই জঙ্গলে ছিলাম, ওই সাপটি আমার সামনে এলো, তারপর তারপর থেকে যে আর কি হলো আমার কিছুই মনে নেই। এখন দেখছি যে আমি ঘরের মধ্যেই দাঁড়িয়ে আছি। তখনই অভাগী মাটিতে তাকাতে দেখতে পায় যে তার ভালো মা মাটিতে অচেতন হয়ে পড়ে আছে। এ কি, ভালো মা এখানে এভাবে অচেতন হয়ে পড়ে আছে কেন? কি হয়েছে কি ভালো মায়ের? ভালো মা, ভালো মা, ও ভালো মা, কি হয়েছে কি তোমার? তুমি এভাবে মাটিতে পড়ে আছো কেন? এই কি, ভালো মা তো কোনো কথাই বলছে না। তার মানে ভালো মা জ্ঞানহীন হয়ে গেছে। আমাকে এক্ষুনি ভালো মার জ্ঞান ফিরিয়ে আনতেই হবে। আমি এক কাজ করি, আমি বরং ভালো মায়ের চোখে মুখে একটু জলের ছিটা দেই, তাহলেই ভালো মার জ্ঞান ফিরে আসবে। কি বলছেন কি মোড়ল মশাই? সাত ঘোড়া স্বর্ণমোহর, এই সব কিছু আমাদের? আমি সত্যি সত্যি আপনার কথা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আর তাছাড়া এটা আবার হয় নাকি? আমার স্বামী তো একজন একজন গরিব লোক ছিল। সে যতদিন বেঁচে ছিল আপনার বাড়িতেই কাজকর্ম করে গেছে। তাহলে সে কি করে এতগুলো স্বর্ণমোহরের মালিক হলো বলুন তো? সে অনেক কথা, এখন তোমাকে আমি এত কিছু বলতে পারবো না, কারণ দেয়ালেরও কান আছে। আর যদি কোনোভাবে সবাই এই সাত ভরা মোহরের ব্যাপারটা জেনে যায়,
তাহলে মহা বিপদ হবে। তোমার কাছ থেকে সেগুলো অনেকেই ছিনিয়ে নিতে চাইবে। আর তাছাড়া সত্যি কথা বলতে এই মুহূর্তে এই মোহরের মালিক শুধুমাত্র তোমাদের একমাত্র কন্যা। আসলে তোমাদেরকে মোহরের কথা আমার জানানো খুব প্রয়োজন ছিল, কারণ বলা যায় না কার মৃত্যু কখন ঘনিয়ে আসে। আর তাছাড়া রামুর বাবা একজন জমিদার ছিলেন, আর তিনি কোনো একটি কারণে তার জমিদারি হারিয়ে ফেলেছিলেন। তবে তার সন্তানের জন্য সে সাত করা মোহর সঞ্চয় করে রেখেছিলেন, আর সেটা আমাকে দিয়ে গিয়েছিল। আর আমি রামুকে অনেকবার বলেছিলাম ওই মোহরের কথা, কিন্তু রামু বারবার বলছে এই মোহর কোনোভাবেই সে খরচ করবে না। তার সন্তান জন্ম নিলে এই মোহরের একমাত্র উত্তরাধিকারী হবে সে। রামু ঠিকই মরে গেল, কিন্তু তোমাদের সন্তানের ভবিষ্যৎটা সুরক্ষিত করে রেখে গেছে। এখন রামুর বউ তোমাকে ওই স্বর্ণমোহরের সন্ধান দিতে চাই। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ মোড়ল মশাই। আপনি আমাকে সব সত্যিটা জানিয়েছেন। আসলে আমি সব সময় শুধুমাত্র আমার মেয়ের ভবিষ্যৎটা নিয়ে চিন্তা করতাম, তবে আজ আজ আপনার কথা শুনে আমি চিন্তামুক্ত হয়েছি। আমি এটা ভাবতে পারবো যে আমি মরে গেলে আমার মেয়ে সারা জীবন সুখে শান্তিতে বাঁচতে পারবে। সেই জন্যই তো আজ তোমাকে সবকিছু বললাম। আর তাছাড়া তোমাকে তো আমি বলেই দিয়েছি কোথায় আছে সাতঘোরা মোহর। আর যখন তোমাদের প্রয়োজন হবে তখন তোমরা ওই মোহর ব্যবহার করতে পারবে। তবে সাবধান, এ কথা যেন আর কারো কানে গিয়ে না পৌঁছায়। এ কথা বলে মোড়ল সেখান থেকে চলে যায়। ওদিকে মোড়লের বউ লুকিয়ে লুকিয়ে মোড়ল আর রামুর বউয়ের সব কথা শুনে ফেলে। এ কি শুনছি আমি? আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। সত্যি সত্যি কি ওরা সাত ঘোড়া মোহরের কথাই বলছিল? হ্যাঁ, তাই তো। আর আমার স্বামী এই সব কিছু জেনেও বোকার মতো এই রামুর বউকে সব সত্যিটা বলে দিল। এতই ভালো মানুষ হলে কি আর চলে? আর রামু তো মরে গিয়েছে সেই কবে। আর তাই আমার স্বামী চাইলেই তো ওই সাত ঘোড়া মোহরের মালিক হতে পারতো। তাহলে আমাদের আমাদের আরো কত টাকা পয়সা হতো, আমরা আরো কত ধনী হয়ে যেতাম। তা না, সে রামুর বউকে সবটা জানিয়ে দিল। আর তাই রামুর বউ তো এখন সাত ঘোড়া স্বর্ণমহলের মালিক হয়ে যাবে, আর সে অনেক ধনী হয়ে যাবে। না না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আর যেহেতু সাত ঘোড়া মোহর মানে তো অনেক মোহর, এই মোহরের মালিক তো আমাকে হতেই হবে। আমি ওই রামুর বউকে কোনোদিনও ওই সাত ঘোড়া মোহরের মালিক হতে দেব না। কিন্তু আমার স্বামী তো লুকিয়ে লুকিয়ে রামুর বউকে ওই মোহর কোথায় আছে সেটা জানিয়ে দিল। আমি তো এখান থেকে কিছুই শুনতে পেলাম না। না 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 না, কিছুতেই আল ছাড়লে চলবে না। এখন আমাকে গিয়ে ওই রামুর বউকে চেপে ধরতে হবে, আর ওর কাছ থেকে বের করতে হবে যে ওই সাত ঘোড়া মোহর কোথায় আছে। তারপরে একখানা ব্যবস্থা আমি ঠিকই করে নেব। তবে আমি খুব ভালো করে বুঝতে পারছি রামুর বউ কিছুতেই আমাকে ওই সাত ঘোড়া মোহরের খোঁজ দেবে না। কিন্তু আমিও নাসর বান্দা, আমি তো ওই রামুর বোর কাছ থেকে ওই সাত ঘোড়া মোহর চিনিয়ে নেবই। আর তার জন্য আমাকে যা যা করা লাগে আমি সেটাই করব। তবে হ্যাঁ, সব কিছু করব আমি আমার স্বামীর চোখের আড়ালে, না হলে আমার স্বামী আমাকে কিছুতেই করতে দেবে না। আর ওই সাত করা মোহরের মালিকও আমি হতে পারবো না। আর তাছাড়া রামুর বইয়ের তো এখন সব কাজ শেষ, ও তো এক্ষুনি চলে যেতে চাইবে। না না না, ওকে এখন কিছুতেই যেতে দেওয়া যাবে না। এক্ষুনি এক্ষুনি ওকে আটকাতে হবে আমাকে। রানী, তোমাকে একখানা কথা বলবো বলবো বলে আমি অনেকক্ষণ ধরে চিন্তা করছি, কিন্তু কি করে বলবো সেটাই বুঝতে পারছি না। এমনিতেই তোমার মনের অবস্থা ভালো না, কারণ আমাদের কুমারকে কোনোভাবেই আমরা কোথাও খুঁজে পাইনি। দেখতে দেখতে একটি রাত পার হয়ে গেল, আরো একটি রাত পার হতে চলেছে, তারপরও আমরা আমাদের কুমারের কোনো খবর পাইনি। আর এই কষ্ট যে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আপনাকে সান্ত্বনা দেবার মতো ভাষা আমার নেই, কারণ আমি নিজেও যে আমার সন্তানকে হারিয়ে ফেলার কষ্ট সহ্য করতে পারছি না মহারাজ। তবে আমি এটা বুঝতে পারছি যে যেটা হয়েছে সেটা তো আপনার বা আমার কারো হাত নেই। আর তাই আমাদের উচিত বিধাতার কাছে প্রার্থনা করা। একমাত্র বিধাতাই পারে আমাদের সন্তানকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিতে। তবে আমি বিশ্বাস করি আমার কুমার হারিয়ে যায়নি, ও ঠিক আবার আমাদের মাঝে ফিরে আসবে। আপনি একটু আগে বলেছিলেন না আপনি আমাকে কিছু একটা বলতে চান? বলুন মহারাজ, কি বলবেন আপনি? রানী,
সত্যি সত্যি তোমার মনোবল দেখে আমার খুব ভালো লাগছে। আসলে তুমি এই রাজ্যের রানী হওয়ার যোগ্য। আর রাজা রানী হলে আমাদের অনেক কষ্ট বুকে চেপে রাখতে হয়। তবে রানী, আমি তোমাকে যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো, রাজ উদ্যানে যে পাখিটি এসেছিল, ওই পাখিটি যতক্ষণ রাজ উদ্যানে ছিল ততক্ষণ আমার মনে হচ্ছিল আমাদের কুমার আমাদের মাঝেই আছে। কিন্তু যখনই ওই পাখিটিকে আমি তাড়িয়ে দিলাম, তখন থেকে আমার কেন জানি না মনে হচ্ছে আমি আবার আমাদের কুমারকে হারিয়ে ফেলেছি। কিন্তু এমনটা মনে হওয়ার কারণ কি, সেটাই তো বুঝতে পারছি না। কি বলছেন কি মহারাজ? তাহলে আমাদের ওই পাখিটার ব্যাপারে কিছু একটা জানতেই হবে। আর তাছাড়া আমি এটাও শুনলাম যে ওই পাখিটা নাকি কথাও বলতে পারে, আর সে ওই রাজ উদ্যান থেকে কিছুতেই যেতেও চাইছিল না। আপনি রাজকনককে ডেকে পাঠান আর জানার চেষ্টা করুন এর মধ্যে আসলে কোনো রহস্য আছে কিনা। আর তাছাড়া রাজগণকে ডেকে আপনি এটাও জানার চেষ্টা করুন যে আমাদের কুমার এখন কোথায় অবস্থান করছে। তুমি ঠিকই বলেছ, রাজগণক তো সবকিছু ঠিকই বের করে দিতে পারে। আমি আর দেরি করব না, আমি এক্ষুনি রাজগণককে খবর দেওয়ার ব্যবস্থা করব। ওদিকে মোড়ল গিন্নি রামুর স্ত্রীর কাছে যায়। রামুর বউ, তোমার তো আর সব কাজ শেষ হয়েছে, আর তাই তো তুমি এক্ষুনি বাড়িতেও চলে যাবে। তো যাওয়ার আগে আমার একখানা কাজ করে দিতে পারবে গো? ছোট্ট কাজ, খুব বেশি সময় নেব না তোমার। হ্যাঁ হ্যাঁ বৌদি, অবশ্যই আমি আপনার কাজ করে দিচ্ছি। বলুন বলুন আমাকে কি কাজ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এসো এসো আমার সাথে। এ কথা বলে মোড়লগিন্নি রামুর বউকে সাথে নিয়ে ঘরের ভেতরে চলে যায় আর তাকে নিয়ে চিলে কোঠার একটি পরিত্যক্ত কক্ষে প্রবেশ করে, যে ঘরে ভুলেও কেউ কখনোই যায় না। রামুর বউ সেই ঘরে গিয়ে অনেকটা অবাক হয়ে যায়। এ কি বৌদি, আপনি আমাকে এই ঘরে নিয়ে আসলেন কেন? আমি শুনেছি এই ঘরে নাকি কেউ কখনোই আসে না, এমনকি মোড়ল মশাইয়ের বাবাও নাকি আসতেন না। ওনার দাদা নাকি এই ঘরেই মৃত্যুবরণ করেছিলেন, আর সেই থেকেই নাকি এই কক্ষটি সব সময় বন্ধ থাকে। তা আপনি আজ এতদিন পরে আমাকে এখানে কেন নিয়ে এসেছেন বলুন তো? আর এই ঘরেই বা আপনার কি কাজ আছে? এই ঘর তো একেবারে পরিত্যক্ত। হ্যাঁ, আর সে জন্যই তো তোকে এখানে নিয়ে এসেছি রামুর বউ। আজ থেকে এই ঘরটি তো নিজের ঘরও হতে পারে। কি বলছেন কি? এই ঘরটি আমার নিজের ঘর হতে পারে মানে? আমার বাড়ি তো এটা নয়, তাহলে এই ঘরটি কি করে আমার নিজের ঘর হবে? আমাকে আমাকে যেতে দিন না বৌদি। ঠিক আছে, যেতে দেব। খুব সহজেই তুই চলে যেতে পারবি। তার আগে বল, মোড়ল মশাই তোকে যে 7 ঘরা সোনার মোহরের কথা বলছিল, সেই সোনার মোহর কোথায় আছে? আমাকে এক্ষুনি বল। না না না, কিছুতেই না, কোনোভাবেই আমি কিছুতেই বলবো না যে ওই 7 ঘরা মোহর কোথায় আছে, আমার প্রাণ গেলেও না। আমি জানতাম তুই এত সহজে আমাকে কিছুটি বলবি না, আর তাই তো আমি বুদ্ধি করে তোকে এখানে নিয়ে এসেছি। এখন তুই এখানে বন্দি হয়ে থাক। তবে তুই যদি কখনো মনে করিস আমাকে জানাবি যে ওই 7 ঘরা মোহর কোথায় আছে, তাহলে একমাত্র এখান থেকে বের হতে পারবি, তার আগে নয়। আমাকে মেরে ফেললেও কিছুতেই আমি আপনাকে 7 ঘরা মোহরের খোঁজ দেব না। তাহলে তাহলে তুই থাক, এই ঘরে চিরকালের মতো বন্দি হয়ে থাক। যেদিন তুই আমাকে ওই 7 ঘরা মোহরের খোঁজ দিতে পারবি, একমাত্র সেদিনই তুই এখান থেকে মুক্তি পাবি। এ কথা বলে মোড়লগিন্নি সেখান থেকে চলে যায়। না 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 বৌদি, আমাকে এভাবে একা রেখে এখান থেকে আপনি যাবেন না। আমাকে আমাকে এখানে আটকে রাখবেন না, দয়া করুন আপনি। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।